ওইখানে ঠান্ডা পানি দিতে হবে, কোনো অবস্থাতেই বরফ দেওয়া যাবে না। আগুনে পড়া অ্যাক্সিডেন্ট হোক বা সাইক্লোনই হোক বা বিল্ডিং ভাঙুক, আমাদের জনগণ যে পরিমাণে উৎসুকে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে থাকে, সেখানে এটা একটা বিরাট চ্যালেঞ্জ। প্রথমে একটু বলি, সেটা হচ্ছে যে দিয়াবাড়ির যে ঘটনাটা, ওটা আসলে খুবই মর্মান্তিক। যেসব বাচ্চারা মারা গেছে, যারা আহত হয়েছে এবং বয়স্কও যারা ওনাদেরকে বাঁচাতে গিয়ে বা বিভিন্নভাবে আহত হয়েছেন বা মারা গেছেন, ওনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ওনাদের মাগফিরাত কামনা করতেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরকম ঘটনা ঘটুক, এটা আমরা কেউ চাই না। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি, আসলে বার্ন বা পুড়ে যাওয়াটা এমন একটা জিনিস, সেটা কিন্তু নির্ভর করে যে কি ধরনের আগুন বা কি ধরনের পোড়াটা হচ্ছে। মানুষের যে শরীর পুড়ে যায়, আপনারা তো খেয়াল করে দেখবেন, সেটা বিভিন্ন কারণেই হয়। একটা হতে পারে হিট থেকে। হিটটা কোত্থেকে আসে? হিটটা আসে আগুন থেকে, যেটা হয়তো কাঠ পুড়ে, কয়লা পুড়ে বা বিভিন্নভাবে পেট্রোল, গ্যাসোলিন, বিভিন্ন দাহ্য পদার্থ যেগুলোকে আমরা বলি, সেগুলোকে পোড়ার ফলে যে হিট উৎপন্ন হয়, সেখান থেকে মানুষের শরীর পুড়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হলো যে বাংলাদেশের প্রায় ঘটেছে, সেটা হলো যে কেমিক্যাল দিয়েও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের মানুষের শরীর পুড়ে। তার মধ্যে যদি একটা আমরা জানি যে অ্যাসিড বার্ন বলি, যে অ্যাসিডের মাধ্যমে শরীর পুড়ে যায়। বেশ কিছু বছর আগে পুরানো ঢাকা এরকম ঘটনা ঘটেছে যে বিভিন্ন ধরনের কেমিক্যালের গুদামে আগুন লেগে, ওই কেমিক্যালের মাধ্যমেই, ওখানে কিন্তু কাঠও ছিল না, কয়লাও ছিল না, কিন্তু ওখানে কিন্তু আগুন লেগে মানুষের পুড়ে গেছে। আরেকটা হতে পারে সেটা রেডিয়েশন। এটা বাংলাদেশে খুবই আনকমন, রেডিয়েশন এরকম সাধারণত হয় না। গ্লোবালি অর্থাৎ পৃথিবীব্যাপী বেশ কিছু এই ধরনের ঘটনা আছে, যেমন চেরনোবিলের একটা ঘটনা আছে, সেটা আমি এখন আর উল্লেখ করতে চাচ্ছি না। এখন মানুষ যখন পুড়ে যায়, আপনি একটা অত্যন্ত সত্য কথা, সেটা হচ্ছে যে আমরা আসলে জানি না যে আসলে কি করা উচিত। আমি যেহেতু পাবলিক হেলথ সেক্টরে চাকরি করি অনেক বছর যাবত, আমি দেখেছি যে গ্রাম দেশে যখন পুড়ে যায়, সেই পোড়াটা কিন্তু অনেকে এখনও লবণ লাগায়, কেউ হয়তো ওখানে বরফ ডলে, কেউ হয়তো ওখানে ডিম ভেঙে ডিমের সাদা অংশটা লাগিয়ে দেয়। বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে। এর বেশিরভাগই কিন্তু শরীরের জন্য ভীষণ রকম ক্ষতিকর, এবং এগুলো ওই মানুষটাকে বা পোড়া মানুষটাকে সাহায্য করার বদলে বরঞ্চ তাকে আরও বিপদের মুখে ঠেলে দেয়। এইবার যদি আমি আসি দিয়াবাড়ির ঘটনাটাতে, এটা বেসিক্যালি যদি আমরা একটু দেখি, এটা কিন্তু একটা গ্যাসোলিন বা পেট্রোল অকটেন যেটাকে বলি, সেখান থেকে কিন্তু আগুনের সূত্রপাত। এটা হলো সবচেয়ে মারাত্মক, কারণ হচ্ছে এটা দ্রুত ছড়িয়ে পড়ে, প্রচুর হিট উৎপন্ন হয় এখান থেকে, এবং কাঠ কয়লার আগুন বা কেমিক্যালের আগুন যত দ্রুত কন্ট্রোল করা যায়, এই গ্যাসোলিন কিন্তু অত তাড়াতাড়ি করা যায় না, কারণ হচ্ছে এটা ছড়িয়ে পড়ে খুব দ্রুত। দ্বিতীয় যেটাতে আমি আসতে চাই দিয়াবাড়ির ঘটনাতে, আবার যে এখানকার ভিকটিম কারা। দেখেন, একটা বয়স্ক মানুষ, অ্যাডাল্ট মানুষ, যাদের বয়স হয়তো 20 বছরের উপরে, 18 বছরের উপরে, যাদেরকে আমরা অ্যাডাল্ট বলি, 20, 25, 30 বছর, তাদের স্কিন কিন্তু ন্যাচারালভাবেই একটু মোটা থাকে, অনেক তাপ সহ্য করতে পারে এবং তার নিজস্ব একটা সহ্য ক্ষমতা থাকে। কিন্তু যে বাচ্চারা এফেক্টেড হচ্ছে, এটা যদি আপনি মেডিকেল পয়েন্ট অফ ভিউ বা সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, তারা অনেক 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 বেশি ভালনারেবল বা বিপদাগ্রস্ত এই আগুনের জন্য, কারণ তাদের চামড়াগুলো হলো পাতলা, স্কিনটা খুব থিন, ওদের সহ্য ক্ষমতাও কম, যার কারণে হয় কি, একটা পুরুষ একটা বা মহিলা যারা বয়স্ক, তাদের একটা আগুন একটা নির্দিষ্ট যতটুকু না এফেক্ট করবে, তার চেয়ে অনেক কম সময়ে একটা বাচ্চাকে কিন্তু আরও দ্রুত এফেক্ট করবে। তো এই ফ্যাক্টরগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তৃতীয় এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আসলে কার কি করণীয়, কে কোনটা করতে চায় বা করতে পারে। প্রথম কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে, আমি একটা কথা বলি, সেটা হলো আমাদের যে আমরা তো ডিজাস্টার প্রোন একটা কান্ট্রি,
আমাদের সাইক্লোন হয়, আমাদের বন্যা হয়, সেখানে কিন্তু হাজার হাজার ভলেন্টিয়ার আছে, লাখ লাখ ভলেন্টিয়ার। কিন্তু আই এম নট শিওর যে বাংলাদেশে আগুন নিভানো বা আগুন পরবর্তী যত্ন নেওয়ার জন্য সেরকম কোনো ভলেন্টিয়ার তৈরি করা হয়েছে, আমার জানা মতে নাই। যদি থাকে তাহলে আমি জানলে খুশি হব। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের বেসিক নলেজটাই নাই। প্রথমে যে এক্সাম্পল দিলাম সেটা কিন্তু শহরের ক্ষেত্রেও সত্যি, যে আগুন লাগার পরে যখন পুড়ে যাচ্ছে তখন কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের জিনিস অ্যাপ্লাই করছি, যেটা হয়তো কোনোভাবেই উচিত না। প্রথম কথা হচ্ছে আগুন লাগার পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্রথম কথা ফার্স্ট এইড, যেটাকে আমরা বলি ইমিডিয়েট ফার্স্ট এইড। অর্থাৎ আগুনটাকে নিভাতে হবে, ওইখানে ঠান্ডা পানি দিতে হবে, কোনো অবস্থাতেই বরফ দেওয়া যাবে না। আমাদের বাসা বাড়িতে আমরা উল্টা কাজ করি, বরফ দিই, বরফ দিলে স্কিন আরও কুচকিয়ে যায়। ঠান্ডা পানি দিতে হবে, ওই জায়গাটাকে যতদূর সম্ভব ক্লিন রাখার চেষ্টা করতে হবে, এবং পরিষ্কার শুকনা যদি কোনো কাপড় থাকে পাতলা সেটা দিয়ে ঢেকে দেওয়া উচিত যদি থাকে। কিন্তু আগে দুইটা জিনিস কিন্তু আমরা করতে পারি, ঠান্ডা পানি ঢালতে পারি, যেটা অবশ্যই শুদ্ধ হওয়া উচিত, এবং আগুনটাকে থামানো। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যত দ্রুত সম্ভব মেডিকেল কেয়ারের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া। এই হাসপাতালে নিয়ে যাওয়াটা আমরা বারবার দেখি, সেটা আগুনে পড়া অ্যাক্সিডেন্ট হোক বা সাইক্লোনই হোক বা বিল্ডিং ভাঙুক, আমাদের জনগণ যে পরিমাণে উৎসুকে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে থাকে, সেখানে এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলা হবে আমি জানি না, কিন্তু সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তাকে যত দ্রুত সম্ভব একটা মেডিকেল কেয়ার ইউনিটে, একটা ক্লিনিক, হাসপাতাল যেখানে হোক দেওয়া। এখন কেন? কারণটা হচ্ছে যখন মানুষ আগুনে পড়ে তখন কিন্তু তার কতগুলো পর্যায় থাকে। আমি যদি খুব সংক্ষেপে বলি সহজভাবে, যে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি কোনটা? এটা হয়তো অহরহই আমাদের সাথে হয়। সাধারণত স্কিন একটু লাল হয়ে গেল, জ্বলছে, পুড়ে গেছে, সেটাকে আমরা বলি ফার্স্ট ডিগ্রি। এবং এটা যতই হোক না কেন অতটা কেয়ার আমরা করি না বা ক্ষতিও হয় না। বাট সেকেন্ড ডিগ্রি কোনটা? সেকেন্ড ডিগ্রি হচ্ছে যেটা স্কিনের যে বিভিন্ন ছোট ছোট লেয়ার থাকে, এই লেয়ারগুলোকে ভেদ করে। তখন কি হয়, যে ফোসকা পড়ে, ফোসকা পড়ে যায়, চামড়া চলে যায়, ভিতরে লাল টকটকে হয়ে যায়, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যায়। তার মানে আমার স্কিন অ্যাফেক্টেড। থার্ড যেটা হচ্ছে থার্ড ডিগ্রি, সেটা হচ্ছে স্কিন ড্যামেজ, অর্থাৎ স্কিন পুড়ে গেছে, স্কিন পুড়ে কিন্তু হয়তো আরও ভিতরে প্রবেশ করে, মাসেলের কাছাকাছি আছে। ফোর্থ ডিগ্রি হচ্ছে মাসেলও, মানে মাসেল বলতে মাংস বেশি পুড়ে গেছে এবং হয়তো হাড্ডি ছুঁই ছুঁই করতেছে। এখন একটা মানুষের প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে এইটাকে অ্যাসেস করা, যে বার্নটা কোন পর্যায়ে আছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি না ফোর্থ ডিগ্রি। যদি ফার্স্ট ডিগ্রি অ্যাসেসমেন্ট ক্ষমতাটা আমাদের থাকে, মিনিমাম বেসিক নলেজ যদি থাকে, তাহলে কিন্তু আমি একভাবে ব্যবস্থা নিব। যদি সেকেন্ডারি হয় আরেকভাবে ব্যবস্থা নিব। কিন্তু থার্ড আর ফোর্থ ডিগ্রি যদি হয়, সেক্ষেত্রে ওই যেটা আমি বললাম, ইমিডিয়েট ফার্স্ট এইড, কিছু জায়গাটাকে ক্লিন রাখা, কোনো জিনিস ওখানে অ্যাপ্লাই না করা, এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে দেওয়া। এখন যারা শুনবেন তারা হয়তো এটা চিন্তা করবেন যে আমি কেন দ্রুত হাসপাতালে নেওয়ার কথা বলছি। যখন একটা শরীর পুড়ে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে শরীর থেকে ফ্লুইড বা জলীয় পদার্থ যেটা আমাদের শরীরে থাকে, ব্লাড ছাড়া, এগুলো কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়। অর্থাৎ যত হিট হচ্ছে ওই হিটের জায়গা থেকেও বেরোচ্ছে এবং শরীরের রিয়াকশনের কারণে ওটা বেরোতে থাকে। তাহলে যদি আমার এখান থেকে ফ্লুইড বেরিয়ে যায় তাহলে কী হবে? আমি ডিহাইড্রেটেড হয়ে যাব। আর আমি যদি ডিহাইড্রেটেড হয়ে যাই, ডিহাইড্রেট হওয়া মানে তখন আমার শরীরের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো তখন স্বাভাবিক কাজকর্ম করতে পারবে না। তাহলে মেডিকেলে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যত দ্রুত সম্ভব তাকে যদি ফ্লুইড দেওয়া যায়, নট ব্লাড, যদি ফ্লুইড দেওয়া যায় তাহলে ওই যে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা এটা কিন্তু রিপ্লেস হতে থাকবে। এবং রিপ্লেস হলে হবে কি, ওই ভিকটিম বা যিনি আগুনের শিকার, তার শরীর কিন্তু আস্তে 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 হয়তো কিছুটা হলেও একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবে। আরেকটা বড় জিনিস হচ্ছে পেইন। আল্লাহ মাফ করুক, এর
এটা একটা ভীষণ রকমের তীব্র জ্বালানি। আমাদের একটু সামান্য পড়ে গেলে আমরা বুঝি কীরকম যন্ত্রণা। একটা মানুষের শরীরে যদি 20 ডিগ্রি 30 ডিগ্রি বা 40-50 ডিগ্রি বার্ন হয়, তার সারা শরীর সে জানে যে কী আসলে হচ্ছে, হয়তো সহ্য করার মতো না। তাহলে হাসপাতালে নিয়ে গেলে হয় কি, ওই যে পেইন রিলিফ, সেটাও কিন্তু একটা ব্যবস্থা করা যায় যে তার পেইনটা যেন কমে। কারণ অনেক সময় দেখা যাবে যে ব্যথার তীব্রতাতে একটা মানুষ সহ্য করতে না পারে, সে শকে চলে যায়। তো ডিহাইড্রেশনের কারণে শকে যায়, ফ্লুইড নাই, পানি শূন্যতা, ওইটাও হাসপাতালে করতে হবে। তার পেন রিলিফ করতে হবে, সেটাও সেখানে দিতে হবে। পরবর্তী কি আসে, ট্রিটমেন্ট, অর্থাৎ এটা আমি বললাম যে প্রিলিমিনারি। তারপরে অ্যান্টিবায়োটিক্স দিতে হবে, জায়গাগুলিকে ক্ষত পরিষ্কার করতে হবে, জায়গাগুলোতে সার্জারি, এটা অনেক পরের কথা। এই জিনিসগুলো করা যাবে। তো প্রথমে যেটা হচ্ছে, আমাদেরকে জানতে হবে কী ধরনের বার্ন। দ্বিতীয় হচ্ছে দ্রুততম সময় এখানে ফার্স্ট এড দেওয়া। তৃতীয় হচ্ছে ওইটার পরিস্থিতির উপর নির্ভর করে থেকে যতজন হাসপাতালে নিয়ে যাওয়া, তার ইমিডিয়েট ম্যানেজমেন্টটা হয়। এখানে আমি আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, এটা আপনারা অনেকেই হয়তো শুনেছেন বা জানবেন। দেখবেন সাধারণত একটা মানুষের 50-60 ডিগ্রি যদি বার্ন হয়, বাঁচানো খুব মুশকিল। কারণ তার শরীর থেকে প্রচুর ডিহাইড্রেশন হয়, এবং ডিহাইড্রেশনের কারণে অন্যান্য অর্গানগুলো ভালো কাজ করে না। 20 ডিগ্রি 30 ডিগ্রিতে বাঁচানো সম্ভব যদি ইমিডিয়েট ট্রিটমেন্ট হয়। কিন্তু 20-30 ডিগ্রি বার্ন হয়েছে, কিন্তু তবু মানুষটাকে বাঁচানো যায়নি। এটার কারণ হচ্ছে এই যে আগুনের ফলে, বিশেষ করে যে আগুনের ধোঁয়া উৎপন্ন হয়, প্রচুর স্মোক হয়, টক্সিক গ্যাসেস হয়, মানে দূষিত গ্যাস, কার্বন মনোঅক্সাইড তৈরি হয়, এবং সবচেয়ে মনে হচ্ছে প্রচুর পার্টিকেল হয়। পার্টিকেলগুলো আমরা চোখে দেখি না। অর্থাৎ একটা প্লাস্টিক পুড়ছে, একটা কাপড় পুড়ে যাচ্ছে, কাঠ পুড়ে যাচ্ছে, বিভিন্ন জিনিস পুড়ে যাচ্ছে, ওখান থেকে কী হচ্ছে, বিভিন্ন ধরনের পার্টিকেল তৈরি হচ্ছে। পার্টিকেল বাতাসে ভাসতে থাকে। যারা শুনছেন, আপনারা যদি একটু কল্পনা করেন যে একটা মানুষ তখন প্যানিক থাকে। ছোট বাচ্চাদের কথা তো কি বলবো, আর এটা তো বলার অপেক্ষা রাখে না। প্যানিক হওয়ার কারণে তার কি হয়, আমরা যখন ভয় পাই বা পরিশ্রম করি, আমরা দ্রুত শ্বাস প্রশ্বাস নেই না। তো একটা মানুষ যখন প্যানিকড হয়, সে ছোটাছুটি করতে থাকে, সে দ্রুত শ্বাস নিতে থাকে অটোমেটিক। এই শ্বাস নেওয়ার কারণে হচ্ছে ওই যে ধোঁয়া, টক্সিক গ্যাস, পার্টিকেলগুলো সব ঢুকতে থাকে। ঢুকে কি হয়, এই আমাদের যে শ্বাসনালী যেটাকে আমি বলি, ওইটাকে চোকড করে ফেলে বা আটকিয়ে ফেলে। তাহলে আমি আর শ্বাস নিতে পারি না, কারণ আরও জোরে জোরে শ্বাস নিতে, আরও পার্টিকেল ঢুকে, এটা একটা সাইকেলের মধ্যে পড়ে যায়। তাহলে যত দ্রুত সম্ভব, আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ওই মানুষটাকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে এসে একটা খোলা জায়গায় রাখা, সে যেন শ্বাস প্রশ্বাসটা নিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, যত বেশি এটা চোকিং হবে, অর্থাৎ নিঃশ্বাস নিতে পারবে না, ভিতরের আমাদের শ্বাসনালী করে কি, নিজে নিজে রিয়াকশন করে ওগুলো ফুলে যায়। নর্মাল যে আমাদের ইয়ে থাকে, মানে লেয়ার থাকে, এটা ফুলে যায়। ফুলে যাওয়ার পরে আরও চোকিং হয়। তো এটা একটা সাইকেলের মধ্যে পড়ে অনেক সময় দেখা যায় 20 ডিগ্রি বার্ন হয়েছে, যাকে ইজিলি বাঁচানো যেত, কিন্তু সে অনেকক্ষণ ধোঁয়াতে থাকার ফলে ওই ধোঁয়া নেওয়ার জন্য ওই শ্বাসকষ্টজনিত রোগে এসে মারা গেছে। তো এই যে বেসিক জিনিসগুলো, এইগুলোকে আমার মনে হয় যে সবারই অবশ্যই সচেতনতা আনা উচিত। এটা কোনো রকেট সায়েন্স না, এটা খুব সাধারণভাবে যদি মানুষকে বোঝানো যায়, অবশ্যই মানুষ বুঝবে। আপনার সারা জীবনে যদি আপনার একবারও এই ধরনের কোনো অগ্নি দুর্ঘটনা ঘটে, সেখানে যদি আপনি একটা মানুষকেও আপনার এই জ্ঞান দিয়ে সার্ভিস দিতে বাঁচাতে পারেন, সেটাই আপনার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। শেষ আরেকটা কথা বলি, এরপরে যদি আপনার প্রশ্ন থাকে অবশ্যই করবেন, যে একটা জিনিসের ট্রেনিং আমাদের খুবই দরকার, ভীষণভাবে দরকার, কিন্তু আমার মনে হয় না এই ট্রেনিংটা দেওয়া বাংলাদেশে সম্ভব। আমি নির্দ্বিধায় বলতে পারি এটা অসম্ভব, কিন্তু দরকার। সেটা হচ্ছে মনুষ্যত্বের ট্রেনিং। আমাদের মধ্যে মনুষ্যত্বর যে ট্রেনিংটা বা প্রশিক্ষণ, এটা আমাদের মধ্যে নাই। অর্থাৎ ভিড় করে দাঁড়িয়ে থাকা, মজা দেখা, বা এই যে শুনতেছি দেখতেছি ভিডিওতে বাচ্চারা পড়া যাচ্ছে, কেউ ধরছে না, তার ভিডিও করতেছে, অ্যাম্বুলেন্স ঢুকতে দিচ্ছে না, কথা কাটাকাটি চলতেছে, মারামারি হচ্ছে, ইটস কোয়াইট আনএক্সেপ্টেবল। সো এই মনুষ্যত্বের ট্রেনিংটা আমার মনে হয়, যদি সরকার বা কোনো প্রতিষ্ঠান মনে করে যে কিভাবে একটা অগ্নি দুর্ঘটনায় মানুষজনদেরকে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিকেল সেন্টারে পাঠাতে হবে,
বিশেষ করে যদি সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ ডিগ্রি বার্ন হয়, সেক্ষেত্রে এইটাও একটা ঢুকানো উচিত যে আপনি মানুষ হিসেবে আপনার কী দায়িত্ব আছে এবং আপনি কি করতে পারেন।